স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। দর্শক, সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। রিয়াসাত, স্বাগত আপনাকে। রিয়াসাত, একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম শাকিব খান এত ব্যস্ত হিরো ছিলেন, তিনি আসলে তার এগেনস্টে অনেক সময়ই হচ্ছে হরহামেশাই যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে যে তিনি সময় মতো সেটে আসেন না, শুটিং সেটে আসেন না। তার একটা এর পরবর্তীতে যে যুক্তিটা শাকিব খান দিয়েছিলেন সেটা হচ্ছে যে আমি এতটাই ব্যস্ত থাকি যে রাত 3টা-4টা পর্যন্ত শুটিং করতে হয়, সুতরাং পরের দিন আমাকে 12টা-1টা পর্যন্ত ঘুমাতে হয়। তো রিয়াসাত আজিমকে আসলে কি আমরা মানে ক্রিকেট সাংবাদিকতার শাকিব খান বলতে পারি কিনা? একদমই না, আমি রিয়াসাত আজিম। আর আজকে একটা পোর্শন আমি হেঁটে এসেছি, মানে আপনাদের এই শোটা যেন ধরতে পারি। রাস্তা এত প্যাকড, ড্রাইভার যিনি ছিলেন তারও আসলে কিছু করার ছিল না। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে আসার জন্য। আমরা আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে যে বিপিএল এর নিলাম হয়ে গেল, ড্রাফট পদ্ধতি ছেড়ে নিলামে আসলো। প্রথম যে আলোচনাটা দিয়ে শুরু করতেছে সেটা হচ্ছে যে টক অফ দ্য টাউন অ্যান্ড মানে ক্রিকেট ফ্যান যাই কিছু বলেন না কেন, 70 লাখে লিটন দাস, 1,10,00,000-এ নাইম শেখ। ব্যাপারটা কীভাবে দেখছেন? মানে এটা না আমার কাছে খুব ফানি মনে হয়েছে যে 70 লাখে লিটন কুমার দাস, 1,10,00,000 হচ্ছে নাইম শেখ। এবং কেউ যদি বলে যে আমাদের আসলে পারচেস ক্যাপাবিলিটি ছিল না, শেষ মুহূর্তে গিয়ে আমরা চাইছিলাম কিন্তু আমাদের 4.5 কোটির যে ফিগারটা সেটা ক্রস করে যাইতো, কিনতে পারতাম না, সেটা বলারও সুযোগ নাই। বিকজ ভেরি ফার্স্ট 1 and 2 আপনি যদি খেয়াল করে দেখেন, 2 কলস আর নাইম শেখ অ্যান্ড লিটন কুমার দাস। 2 ফার্স্ট কলস যদি হয় লিটন কুমার দাস এবং নাইম শেখ, তার মানে আপনি যে বসেছেন যে থলে নিয়ে, যেই পারচেস ক্যাপাসিটি নিয়ে আপনার পুরোটাই রয়েছে, এমটি রয়েছে, তাই তো? যে আপনি এখন খরচ করতে পারেন 4.5 কোটি, পুরোটাই রয়েছে। কিন্তু কেউ বিট করলো না, লিটন কুমার দাসকে নিয়ে কেউ বিডিংই করলো না। আমার কাছে যেটা মনে হয়, এটা খুবই আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে লিটন কুমার দাস যখন 1,35-40,00,000 টাকা, যেটা শোনা কথা, চেয়েছিলেন ফর বিং এ ক্রিকেটার যিনি ডিরেক্ট সাইন হবেন, ওই সময় আসলে কেউ তাকে পিক করে নাই। লোকাল ক্রিকেটার কিন্তু 12 জনকে নেওয়া হয়েছে, 2জন বাকি ছিল এবং ওই দুজনের একজন লিটন কুমার দাস, নাইম শেখ। লিটন কুমার দাসকে না নেয়ার বড় কারণটা হচ্ছে লিটন কুমার দাস হি ডিমান্ডেড হাই। সো যেহেতু তিনি হাই ডিমান্ড করেছিলেন, তাকে অন্য ফ্র্যাঞ্চাইজগুলো, মানে খরচ করার মতো ফ্র্যাঞ্চাইজি তো এখানে হচ্ছে রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম হচ্ছে কিছুটা করেছে। কিন্তু চট্টগ্রামের খরচ যদি আপনি দেখেন যে তারা 3,84,85,00,000 টাকা খরচ করেছে, একজন ক্রিকেটারের পেছনেই তো তারা 1,10,00,000 দিয়ে দিয়েছে। সো ওই ডিস্ট্রিবিউশনটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। লিটনের ব্যাপারে আমার কাছে মনে হয়, এটা আমার আবারও ব্যক্তিগত মতামত বলছে, আমার কাছে মনে হতেই পারে যে সবাই একটা জায়গায় ডিসিশন মেক করেছিল যে লিটনের প্রাইসটা হাই হইতে দিবে না, যেহেতু সে কোথাও ডিরেক্ট সাইন হয় নাই। কারণ এটা খুবই অ্যাবসার্ড যে আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের T20 ফরম্যাটে তার বিকল্প কেউ নেই, কিপিং অপশন তিনি, টপ অর্ডারে ব্যাটিং করেন, ফর্মে আছেন। এর আগের কতগুলো বিপিএলে তিনি কুমিল্লার হয়ে বিগ অ্যান্ড সিগনিফিক্যান্ট রোল প্লে করেছেন। সেই ক্রিকেটারকে আপনি কিনবেন না বড় দামে, তার থেকে আপনি বেশি দামে তাহিদ হৃদয়কে কিনলেন, তাই না? সো খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যে লিটন কুমার দাস 70 লাখ আর মোহাম্মদ সাইফুদ্দিন 68 লাখ। এটাও যদি আপনি চিন্তা করেন, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সো আমার কাছে মনে হয় যে দেয়ার ওয়ার সাম এগ্রিমেন্ট বিটুইন দ্য অ্যামাং দ্য ফ্র্যাঞ্চাইজ যে আমরা আসলে লিটনের প্রাইসটা এর বেশি হতে দিব না, এবং সেটাই হয়েছে। রিয়াসাত আজিম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেদিকেই একটু শুনে আসবো। রিয়াসাত আজিম, বিপিএলের অকশন নিয়ে কথা বলছিলাম, লিটন দাস এবং নাইম শেখ, এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলছিলাম। একটু অন্যদিকে চোখ ফেরাতেছি, সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, এই দুজন প্রথমে আসলে অবিকৃত ছিলেন। বিক্রি শব্দটাকে কেমন শোনায় আসলে? প্রথমে নিলাম যখন করছেন আপনাকে এটা কেমন শোনালেও মানতে হবে। কেউ আগ্রহ দেখায়নি, প্রথমে কেউ আগ্রহ দেখায়নি, পরবর্তীতে আসলে তাদেরকে নেওয়া হয়েছে এবং দুটো ফ্র্যাঞ্চাইজি তাদেরকে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে কোনো ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটার কেউ যদি না কেনে তাহলে অবভিয়াসলি সে পরবর্তী অর্থাৎ ডিমোশন নিচে নেমে যায়। এইখানে আসলে তাদেরকে নিচে না নামিয়ে যে ক্যাটাগরিতে তারা ছিলেন সেখান থেকেই সেই দরেই তাদেরকে আসলে নিয়ে নিয়েছে। এটা আসলে কিছুটা মানে পেশাদারিত্বের জায়গায় কিছুটা প্রশ্ন তোলে কিনা? না, আপনি যদি পেশাদারিত্বের বা নিয়মের কথা বলেন, অবশ্যই এটা প্রশ্নবিদ্ধ একটা সিদ্ধান্ত। আবার একই সাথে রংপুরের যিনি কর্ণধার, রংপুর রাইডার্সের সিইও যিনি ইশতিয়াক সাদেক,
তিনি যে কাজটা করেছেন সেটাও প্রশংসার দাবি রাখে। মানে আমি কেন বলছি এটা, প্রথম কথা সেটা হচ্ছে আপনি যদি খাবেন না তাহলে মাখাইলেন কেন? আপনি যদি নিয়ম মানবেন না তাহলে আপনি নিয়ম করেছেন কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ডেফিনেটলি লেজেন্ড, তাই অবশ্যই লেজেন্ড। বাংলাদেশের প্রেক্ষাপটে মুমিনুল হক কিন্তু লেজেন্ড, টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন, তাই না? এবং হয়তো ওই লেভেলের না, আলোচিত না, সব ফরম্যাটে ভালো খেলেছেন বা সব ফরম্যাটে খেলেন সেরকম না। সো আপনি আসলে কোনো লেজেন্ডের জন্য কোনো নিয়ম চেঞ্জ করতে পারেন না, এটা আপনি পারেন না, আপনি এটা কোনোভাবেই পারেন না। আপনি যেই রুলস করেছেন সেই রুলস তো করেছেন, সেটা ব্রেক হবে না দেখে। এখন আপনি অকশনে গিয়ে আপনার কাছে মনে হইতেছে যে না তাদের প্রতি অসম্মান করা হবে, তাহলে আপনি আগে কেন নিলেন না? এটা আমি রংপুরকে বলছি না, সব ফ্র্যাঞ্চাইজির প্রতি। একই ক্যাটাগরি থেকে কিন্তু আপনি ইয়াসির চৌধুরী রাব্বিকে 44 লাখ টাকায় নিয়েছেন। ইয়াসির চৌধুরী রাব্বি কোন বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের থেকে বেশি নির্ভরযোগ্য, বেশি এক্সপেরিয়েন্সড, বেশি গুরুত্বপূর্ণ, বেশি অ্যাট্রাকটিভ? তার মানে কোনো বিবেচনায় না। আপনি ইয়াসির চৌধুরী রাব্বিকে নেবেন 44 লাখ টাকায়, একই ক্যাটাগরি থেকে আপনি না, ফিরে যাওয়ার কিছু নাই। মানে যেহেতু আপনি রেসপেক্টের কথা বলছেন, দে আর রেসপেক্টফুল ক্রিকেটার, সো আমরা তার ক্যাটাগরি নামাবো না। সো আমার প্রশ্ন যেটা, আমিও উইথ ডিউ রেসপেক্ট আমিও প্রশ্ন করতে চাই যে এই রেসপেক্টটা কোথায় ছিল এই 6 ফ্র্যাঞ্চাইজি, যখন আপনারা মুশফিক মাহমুদুল্লাহকে আনসোল্ড রেখে একই ক্যাটাগরি থেকে 44 লাখ টাকায় ইয়াসির চৌধুরী রাব্বিকে নিলেন? আপনি আমাকে বোঝান। আপনি একই ক্যাটাগরি থেকে ইয়াসির চৌধুরী রাব্বিকে, তাকে ডিসরেসপেক্ট করতেছি না, 44 লাখ টাকা সে হয়তো ডিজার্ভ করে, তাহলে তো মুশফিক মাহমুদুল্লাহ যেহেতু এত রেসপেক্টফুল, এত এক্সপিরিয়েন্স, এত গুরুত্বপূর্ণ, এত ভার্সেটাইল, তাদেরকেও তো আপনি তখনই নিতে পারতেন। আপনার তো সেই অপশনটা ছিল, তারা তো আনসোল্ড, আপনি তখন নেন নাই। তখন আপনি ইয়াসির চৌধুরী রাব্বির মতো ক্রিকেটারকে ঠিকই পারচেস করেছেন তার বেস প্রাইজের থেকে আরও প্লাস করে, আর মুশফিক মাহমুদুল্লাহর বেস প্রাইজের থেকে নিচের ধাপে নেমে যেত, তখন আপনার কাছে মনে হলো দে আর রেসপেক্টফুল। আমার কাছে এটা কন্ট্রাডিক্টরি মনে হয়। এই বিপিএল এর অকশন যেটা হলো অনেকদিন পর আসলে ড্রাফট থেকে বিপিএল এর অকশন আমরা দেখতে পেলাম, আপনার কাছে বেস্ট পিক কোনটা মনে হয়েছে সোফার? হাবিবুর রহমান সোহানের পিকটা আমার কাছে বেস্ট পিক মনে হয়েছে। দেখুন, মানে যে প্রথম কথা যেটা কি, আমাদের বিপিএলে আমার প্রিয় লিপু ভাই যেভাবে বরফ যুগের, প্রস্তর যুগের চিন্তাভাবনা করে দলগুলো ক্যাটাগরাইজ করে, সেটা খুবই প্রশ্নবিদ্ধ। আমি জাস্ট বলি, একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে একজন ক্রিকেটার তিনি ক্যাটাগরিতে ছিলেন যেটায়, সেটা থেকে ডি ক্যাটাগরিতে তাকে ইতে নামিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ হচ্ছে তিনি প্রথমে যখন খসড়া ড্রাফটটা আসে তখন তিনি প্রধান নির্বাচককে প্রশ্ন করেছিলেন যে তার ক্যাটাগরিটা একটু বেটার হতে পারতো কিনা। যখন এটা হয়েছে তখন তিনি তাকে জোর করে, যেহেতু তার কাছে ক্ষমতা রয়েছে, নতুন করে আরেকটা ড্রাফট লিস্ট দেওয়া হবে, নিচে নামিয়ে দিয়েছেন। সেই ক্রিকেটার এনসিএল এখন যেটা চলছে সেটাতে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, 6 ইনিংসে 22 উইকেট নিয়েছে। আমি নামটা বললাম না, আপনারা সবাই একটু খোঁজ করে দেখেন। সো একজন ক্রিকেটার রানিং ফর্মে রয়েছে, তাকে আপনি ক্যাটাগরি থেকে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারবে না, সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করতে পারবে না, আপনি লুকায় লুকায় থাকবেন বিসিবির কোনায় চিপায়, আপনাকে কোনো ক্রিকেটারও তার ক্যাটাগরি নিয়ে প্রশ্ন করতে পারবে না, যেই ক্রিকেটার ক্যাটাগরি আপনি নির্ধারণ করেছেন। একজন ক্রিকেটারকে আপনি কখন চুজ করবেন, কখন বিবেচনায় নেবেন? যখন তিনি পিক ফর্মে থাকেন। যদি সেটা না হয় তাহলে তো সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের সেঞ্চুরি করেছে সচিন টেন্ডুলকার, 100টা সেঞ্চুরি, আপনি এখন কি তারা নামায় দিবেন নাকি? যেহেতু 100টা সেঞ্চুরি করেছে আপনি নামিয়ে দিবেন। রিকি পন্টিং দারুণ হুক করতো, আপনি কি যখন এই প্রবলেমে পড়বে অস্ট্রেলিয়া তারা নামাই দিবে না। সব কিছুর একটা সময় থাকে ভাই, সেই সময়টা হচ্ছে এখন হাবিবুর রহমান সোহানের। লাস্ট টুর্নামেন্টে যেভাবে খেলেছে, ডমিনেট করেছে, সেকেন্ড হাইয়েস্ট ছক্কা মেরেছে, এবং সেটাও টি20 ফর্মেটেই হয়েছে, তাই না? বৈভব সূর্যবংশী 22টা মেরেছে, সোহান 21টা মেরেছে, থার্ড হাইয়েস্ট রান টেকার। সো ওভারঅল বিবেচনায় আমার কাছে মনে হয় যে হি কুড বি আ ভ্যারি, কি বলবো, এক্সপ্লোসিভ ব্যাটার ফর হিজ টিম ওই দিক থেকে। এবং হাবিবুর রহমান সোহানের পিকটা আমার কাছে মনে হয়েছে যে খুব দারুণ। গাজী আশরাফ হোসেন লিপু প্রসঙ্গ যখন আসলো তখন আসলে একটা প্রশ্ন করতেই ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে থার্ড টি20 বাংলাদেশ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে, এবং থার্ড টি20-র জন্য অবশেষে শামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করা হয়েছে। শামীম হোসেন পাটোয়ারি এই মুহূর্তে হয়তো দলের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যাটার না, তারপরেও এই শামীম হোসেন পাটোয়ারিকে নিয়েই আসলে দ্বন্দ্ব। আপনার কি মনে হয় যে আসলে এই যে সমালোচনার চাপেই শেষ পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারিকে ইনক্লুড করলেন গাজী আশরাফ হোসেন লিপু? না, গাজী আশরাফ হোসেন লিপু এটা সমালোচনার চাপে তো করেছেন, এক নাম্বার। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সমালোচনাতে তিনি ডিজার্ভ করেন, তিনি যতটা ডিজার্ভ করেন তিনি তার থেকে কম সমালোচিত হন। আমার অতি প্রিয় নান্নু ভাই, তিনি যে কথাটা বলেছেন কদিন আগে, আপনারা খেয়াল করেছেন যে আসলে তার সময় তিনি এবং তার টিম যেভাবে সমালোচিত হয়েছিল, লিপুরা কাইন্ড অফ লাকি। নান্নু ভাই অত্যন্ত ভালো একটা কথা বলেছেন, যৌক্তিক একটা কথা বলেছেন,
লিপু ভাইরা সমালোচিত হবে কিভাবে, সমালোচনা করবেন কিভাবে, যখন আপনি তাকে প্রশ্ন করার সুযোগ পাবেন, যখন সে সেটার উত্তর দিবে না। আমার মনে আছে ক্যান্ডিতে শ্রীলঙ্কার আমি তাকে ধরেছিলাম যে বিভিন্ন উল্টাপাল্টা সিলেকশন নিয়ে, হ্যাঁ, তখন তিনি উত্তর দিতে পারেন নাই, এবং তারপর থেকে তিনি সরাসরি কোনো প্রেস মিটে যেখানটায় সাংবাদিকরা উপস্থিত থাকে আসেন নাই। আপনি কখন আসবেন না? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনি কত সমালোচনা করেন না? প্রতি সপ্তাহে 3 বার 4 বার দেখবেন হচ্ছে চলে আসে, কথা বলে। তো গাজী আশরাফ হোসেন লিপু নিজেকে আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের থেকেও বেশি কিছু মনে করে, যে আসলে তার কোনো আসার দরকার নেই, তার কোনো জবাবদিহিতা নেই, দায়বদ্ধতা নেই। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি কে? প্রেসিডেন্টকে, ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। সেও হচ্ছে মিডিয়া ফেস করে, সেও হচ্ছে তার দায়বদ্ধতা নিয়ে জবাবদিহি করে। গাজী আশরাফ হোসেন লিপু করে না। কোন লেভেলে গেছে চিন্তা করছেন? কোন লেভেলে গেছে? মোর দ্যান ডোনাল্ড ট্রাম্প, আই থিঙ্ক সো। সেটাই। গতকাল বিপিএলে আমরাও ছিলাম, সেখানে অক্ষরে ছিলাম, কিন্তু চোখে পড়েনি। আপনার চোখে কি পড়েছিল যে প্রধান নির্বাচক এসেছিলেন অক্ষরে? প্রধান নির্বাচক আসলে কোথাও যাওয়াটা খুব বেশি পছন্দ করেন না। তিনি মিডিয়া বক্সে, প্রেস কনফারেন্সে যাওয়া পছন্দ করেন না। তিনি বিপিএলের অকশন হচ্ছে সেখানটায় নিশ্চয়ই ইনভাইটেড ছিলেন, সেখানে যাওয়া পছন্দ করেন না। তিনি যখন খেলা চলে, ডোমেস্টিক ক্রিকেট চলে, তখন ওই ক্রিকেটারদের খেলা দেখাটাও তিনি পছন্দ করেন না। তার অতি প্রিয় 2টা জিনিস রয়েছে, একটা হচ্ছে তার মোবাইল, যেখানে তিনি স্কোর কার্ডগুলো দেখেন, আর একটা হচ্ছে তার প্রিন্টার, যেখান থেকে প্রিন্ট করে তিনি নিয়ে দল বানান। সেটাই। আমরা এর আগেও তো দেখতাম মিনহাজুল আবেদিন নান্নু যখন প্রধান নির্বাচক ছিলেন, তিনি এত সমালোচনার মধ্যেও কিন্তু প্রেস বক্সে আসতেন। হ্যাঁ, অবশ্যই নান্নু ভাই ই শুড বি গিভেন অ্যাপ্রিসিয়েশন। মানে এটা অবশ্যই নান্নু ভাইকে করতে হবে। নান্নু ভাই তো ফেস করতেন। নান্নু ভাইকে আমি যে পরিমাণ প্রশ্ন করেছি স্পেস নিয়ে, ঠিক আছে, আই এম গ্রেটফুল যে আমি প্রশ্ন করতে পেরেছি। তিনি উত্তর যাই দিক, এটা তার সফলতা অথবা ব্যর্থতা। এবং তিনি উত্তরও দিয়েছেন। না, উত্তর, আমি সেটাই বলছি যে তিনি উত্তর যাই দিক, এটা তার সফলতা বা ব্যর্থতা, সেটা দর্শকরা কিংবা যারা ক্রিকেট ফলো করে তারা ডিসাইড করবে। কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু, তিনি হচ্ছে প্রেস কনফারেন্সে আসবেন না, খেলা দেখতে আসবেন না, অকশনে আসবেন না, তিনি কোথাও যাবেন না, তার যা মন চাইবে তাই তিনি করবেন। আমিনুল ইসলাম বুলবুল এত চিপার মধ্যে থাকার পরেও কিন্তু তিনি প্রেস কনফারেন্স করেন, কথা বলেন, হয়তো খোঁজ নেন যে কোন কোন সাংবাদিক আছে বা নাই, কিন্তু তিনি কিন্তু ফেস করছেন। গাজী আশরাফ হোসেন লিপু সেটাও করছে না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এই ব্যাপারে কোনো কিছু বলছেও না। একজন প্রধান নির্বাচক বলেন যে কারো পারমিশনের দরকার নেই। আপনার কাছে কি পারমিশন চেয়েছে? আর পারমিশন দেওয়ার আপনি কে? আপনি তো ফাইনাল ডিসিশন মেকার না। আপনি দল বানানোর পর সেই দলটা অ্যাপ্রুভ হয় ক্রিকেট অপারেশনসে গিয়ে, এবং ফাইনালি ওখানটায় প্রেসিডেন্টের সিগনেচার লাগে। সো আপনি যদি মনে করেন যে ইউ আর দ্য অ্যাপ্রুভার, দ্যাট ইজ অলসো ইনকারেক্ট। রিয়াসাদ, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন মিনহাজুল আবেদিন নান্নু প্রধান নির্বাচক ছিলেন, উনি যখন বিসিবিতে আসতেন তখন ওনার বগলে একটা ব্যাগ থাকতো, এবং সেই ব্যাগটা বেশ ফুরা। এবং আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম, নানু ভাই এর ভিতর কী আসলে? তো আমাকে যেটা উনি বললেন যে দেখো, ইয়া তো লাগে না, অর্থাৎ ন্যাশনাল টিমের তো পেপারস লাগে না স্ট্যাট দেখতে, এটা পাওয়া যায় ক্রিকেট ফর সামথিং স্পট, বাট এইজ লেভেলের যে ক্রিকেটারগুলো আসলে নক করছে বা করতে পারে, ওদের স্ট্যাটসগুলো হচ্ছে হার্ড কপি করে ওইটা ক্যারি করতে হয় আমার, এগুলো দেখে। আচ্ছা, গাজী আশরাফ হোসেন লিপুকে কোনো ব্যাগ ক্যারি করতে দেখেছেন কখনো? না, গাজী আশরাফ হোসেন লিপুকে আমার চোখে পড়ে না। ইভেন গাজী আশরাফ হোসেন লিপুকে তো এখন চোখে দেখাই যায় না। মানে সে কিন্তু খুব ইনভিজিবল হয়ে গেছে। এটা খুবই ইন্টারেস্টিং যে আপনি পাবেন না কোথাও, আপনি মাঠে পাবেন না, অকশনে পাবেন না, মিডিয়া বক্সে পাবেন না, কোনো জায়গায় আপনি তাকে পাবেন না। সো এরকম যদি একটা ক্যারেক্টার হয়, এবং উনি যে কাজটা করছে, কারণটা কি মনে হয়? উনি যে কাজটা করছে সেটা আপনি আমি এখানে বসেই করতে পারি। ধরেন বিভিন্ন ওয়েবসাইটগুলো যেগুলো রয়েছে আমরা ঘাটলাম, কে কত রান করেছে, টপ কারা, টপ 3 জন 4 জন কারা, টপ রান গেটার কারা, টপ রান স্কোরার কারা, এখানে বসেই আমরা পাশে আমাদের সাথে যারা আছে এখানটায়, উপরে আমাদের প্রযোজক রয়েছে, এখানে আমাদের ক্যামেরাম্যান ভাইরা রয়েছে, সবাই মিলে ডিসকাশন করে কিন্তু আমরা একটা দল বানায় ফেলতে পারি। সো এইটা তো নির্বাচকের কাজ না, এই কাজ তো আমরাও করতে পারি। উনার, আমি জানি না আসলে উনি কি চায়, বাট উনি একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খুবই প্রভাবশালী পরিচালক ছিলেন। উনার মধ্যে ওই ব্যাপারটা কাজ করে যে আমি তো, এরা আসার আগেই তো আমি পরিচালক ছিলাম, ঠিক আছে, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে পরিচালকের মর্যাদা দিয়ে প্রধান নির্বাচক বানিয়েছে। তিনি প্রথম শ্রেণীতে ভ্রমণ করেন, দেশের বাইরে গেলে পরিচালকরা আসলে যে স্ট্যাটাস বিলং করেন সেটা পান। প্রতি মাসে 3 লাখ 3.5 লাখ টাকা তার স্যালারি স্ট্রাকচার স্পেশালি করা হয়েছে। নান্নু সাহেবরা যেটা 2 লাখও পাইতেন না। সো আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটা তার মধ্যে কাজ করে যে আমি কারোর কাছে দায়বদ্ধ না, আমি আলটিমেটলি আই এম দ্য কিং মেকার, ডিসিশন মেকার। সো আমি যা খুশি করবো। আমরা শেষের দিকে আছি, তো শেষের দিকে যখন যাচ্ছে তখন আবার একটু বিপিএলে ফিরতে চাই। বিপিএলে যে এই যে 6টা দল আসলে অপশন থেকে ক্রিকেটার নিয়ে তারা দল গড়লো, কোন দলকে আসলে এগিয়ে রাখছেন শক্তিমত্তার দিক থেকে কিংবা কাগজে কলমে, এবং কাকে দুর্বল মনে হচ্ছে আপনার দৃষ্টিতে? আমার কাছে মনে হয় কি, মানে যে দলগুলো হয়েছে এখনই টু আর্লি টু সে, কারণ আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন অনেক ভালো, অনেক ব্যালেন্স টিম
তারা হুট করে গিয়ে টানা ম্যাচ হারছে। গতবার রংপুরের ক্ষেত্রে সেটা হয়েছিল, টানা মনে হয় 6-7টা ম্যাচ হেরেছিল। এবং যে রংপুরের সময় টেবিল টপার ছিল, যে রংপুর লাস্ট ওভারে 27 রান প্রয়োজন ছিল, 30 রান তুলেছিলেন নুরুল হাসান সোহান, তাই না, কাইল মার্টসের ওই ওভারটায় সিলেটের মতো খেলাটা হচ্ছিল। সো সেই রংপুর আলটিমেটলি এক ওভারে 27 রানের জায়গায় 30 রান তুলে ম্যাচ জেতা রংপুর পরের 5-6টা ম্যাচ জিততে পারে নাই। ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু সে, বাট অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন দিস টাইম অলসো রংপুর আমার কাছে খুব ব্যালেন্স মনে হয়েছে, কারণ তাদের মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার রয়েছে, নুরুল হাসান সোহানের মতো একজন উইকেট কিপার ক্যাপ্টেন রয়েছে, যিনি বড় সময় ধরে খেলেছেন। নুরুল হাসান সোহানের সাথে ক্যাপ্টেন্সিতে কিংবা ইনস্ট্যান্ট সিচুয়েশন মেকিংয়ে হেল্প করার জন্য লিটন কুমার দাসের মতো ক্রিকেটার রয়েছে, সেখানটায় ফিনিশিং রোলে প্লে করার জন্য আপনি মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজনকে পাচ্ছেন, অলসো ক্যাপ্টেন, সেও এক্স্যাক্টলি। সো আমার কাছে মনে হয় যে রংপুর সব দিক থেকে ব্যালেন্স। দেখেন ফরচুন বরিশাল যে টানা দুবার চ্যাম্পিয়ন হলো, এটার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আপনার বাঞ্চ অফ সিনিয়র ক্রিকেটার্স যারা আসলে ওখানটায় ইনপুট দিয়েছিল বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ক্রুশাল মোমেন্টে আলটিমেটলি তারা কিন্তু বের হয়ে এসছে। সো ওই ম্যাচটাই কিন্তু আসলে ফরচুন বরিশালই এক ওভারে 27 রান খেয়ে কিন্তু হেরে গিয়েছিল, তারপর থেকে তারা কাম ব্যাক করেছে। কেন? ওই এক্সপিরিয়েন্সের জায়গায় মুশফিকুর রহিম ছিলেন, মাহমুদুল্লাহ রিয়া ছিলেন, তামিম ইকবাল ছিলেন, বাঞ্চ অফ ক্রিকেটার্স। সো এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কন্ডিশনে এখানটায় বিপিএল যখন হবে, তখন আপনার সিলেট, চট্টগ্রাম, ঢাকা, ইউ নিড সাম মাস্টার মাইন্ডস যারা আসলে ওই পার্টিকুলার ম্যাচ সিচুয়েশনে আপনাকে হেল্প করবে টু উইন দ্য ম্যাচেস, যেটা রংপুরে রয়েছে। রংপুরের বাইরে যদি সে বাকি 5 দল থেকে একটাকে সেরা একটাকে বেছে নিতে বলি আপনাকে, আপনার কাছে? আমার কাছে বাকিগুলো খুব বেশি ব্যালেন্সড মনে হয়নি। যেমন ধরেন রংপুর হাইয়েস্ট খরচ করেছে, রাইট, 4,16,00,000 টাকা। তারপরে চট্টগ্রাম খরচ করেছে। এখন চট্টগ্রামে খরচ শুনে আপনার মনে হতে পারে যে 3,83 মতো একটা খরচ করেছে বা 87 খরচ করেছে, যে তারা আসলে হাড্ডাহাড্ডি লড়াই করছে। তারা তো একজন ক্রিকেটারের পেছনে হচ্ছে 1,10,00,000 দিয়ে দিয়েছে, রাইট। সো আপনি যখন একজনের পেছনে 1,10,00,000 দেবেন, আবার মিডল অর্ডার আপনার ফাঁকা, ওই জায়গায় আপনি হচ্ছে ইনভেস্ট করবেন না। একজন নাইম শেখ কিন্তু আপনাকে সবগুলো ম্যাচ জেতাবেন না, আপনাকে টপ 4-এ নেবেন, আপনাকে ফাইনালে নেবেন না। সো ইউ নিড টু মেক আ ব্যালেন্স টিম, যেটা রংপুর করেছে। রংপুর আপনি টপ দেখতে পারেন, রংপুর আপনি মিডল দেখতে পারেন, রংপুর আপনি ফিনিশিং দেখতে পারেন, রংপুর স্পিন ডিপার্টমেন্ট আপনি দেখতে পারেন, এবং রংপুর আপনি পেস বোলিং ডিপার্টমেন্ট দেখতে পারেন, যেটা বাংলাদেশ প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় খুবই ব্যালেন্স। অর্থাৎ ধরে কাগজে কলমে এখনো পর্যন্ত রংপুর সেরা দলটাই করেছে, জি, সোফার আমার কাছে মনে হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে যে তারা আসলে শিরোপার দাবিদার। এখানে তাহিদ হৃদয় রয়েছেন, এটা মাথায় রাখতে হবে। সুতরাং অনেক শক্তিশালী একটা দল করেছে নিঃসন্দেহে রংপুর, এবং বাকিদের জন্য নিশ্চয়ই শুভকামনা থাকবে। আপনার আমাদের তো অবশ্যই শুভকামনা থাকবে। 2 নম্বরই কাজ কারবার করেন না, মানে এটাই একটা আমাদেরকে যেন আসলে বিপিএলটা যেন আমরা একটু এনজয় করি। আমাদেরকে খেলার বাইরের খেলাগুলো নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করতে হয়, ঠিক আছে। খেলা নিয়ে খেলা, আপনাদের একটা টক শো ছিল, হীরা ভাই করতো। সো আমাদের আসলে খেলার বাইরের খেলা নিয়ে আসলে বিসিবি বিপিএল নিয়ে চিন্তা করতে হয়, এবং যেই খেলাধুলা নিয়ে এখন আমরা কথা বলতেছি, কিন্তু এনামুল বিজয়, এটা ওটা, কোন দল 2 নাম্বার, কোন দল 1 নাম্বার। সো বিপিএলের জন্য এই জিনিসগুলো না হয়। এই যে এত সুন্দর সুন্দর কথাগুলো তারা বলেছে, সেই কথাগুলোর বাস্তবায়ন যেন আমরা দেখি। আপনারা মুখে সুন্দর কথা বললেন, কোটটাই পড়লেন, মিডিয়ার সামনে দাঁড়ালেন, পরে আপনাদেরকে আমাদের মনে হচ্ছে চাপাবাজ, তাই না? এটা যেন আমাদের মনে না হয়। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা নিশ্চয়ই নিজেদেরকে চাপাবাজ প্রমাণ করবে না। সেটাই। অনেক ধন্যবাদ রিয়াসাত আজিম আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতেও আপনাকে আমরা পাবো। ধন্যবাদ আপনাকে। ডিবিসি খেলার দুনিয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।